যেহেতু গণপরিবহন ব্যবস্থা ছাড়া যানজট মুক্ত নগরী তৈরি করা সম্ভব না, বায়ু দূষণ মুক্ত একটি বসবাসযোগ্য নগরী কাম্য, সেটা কার্যকর করা যাবে না। এই সবগুলো বিষয় নিয়ে অরাজকতা সৃষ্টির যে কার্যক্রম, সেটি আসলে জাস্ট প্রলম্বিত কোনো না কোনো ভাবে সরকার বিপর্যস্ত হবে। আমি আশিক ভাই পরিষ্কার করে বলি, এটি বোধহয় আমাদের এই বিষয়ে আর টিভিতে প্রায় 40 বা 42তম অনুষ্ঠান। আমরা এই কাজগুলো কথাগুলো বলেছি, কিন্তু নতুন সরকার আসার পর বৈষম্যহীনতার যে বড় সংস্কারের কথা বলা হয়েছে, এটা কিন্তু বড় ধরনের এক দুর্বৃত্তের গায়ের মধ্যে গিয়ে একেবারে গরম তেলের ফোঁটার মতো গিয়ে পড়েছে। তারা এখন ক্রমান্বয়ে যে কাজটা করেছে, যেটা আলোচকরা বলেছেন, সেই জায়গাগুলো একটু খেয়াল করা দরকার। রুট রেশনালাইজেশন এবং ফ্র্যাঞ্চাইজ করার সবচেয়ে বড় সুবিধা হলো এটি জনগণের মৌলিক সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার একটি উদ্যোগ, আধুনিক প্রযুক্তি নির্ভরতায়, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, ওই পুরো বিষয়টা আর থাকবে না। এলোমেলো ভাবে গাড়ি চালানোর মধ্যে দিয়ে সড়কে বিপজ্জনকতা মুক্ত হবে। তৃতীয়ত, জনবান্ধব করার জন্য বাসের যাত্রীর বসা, প্রক্ষালন কেন্দ্র, খাবার, ছায়া এবং প্রত্যেকটা রুটে আধুনিকতম ইলেকট্রিক বাস, মানে হলো দূষণমুক্ত কার্বন ফুটপ্রিন্ট কমলা বাস থাকবে, যেখানে মহিলারা শাড়ি পরে উঠতে পারবে। কোনো কোনো বাস প্রতিবন্ধী বান্ধব হবে। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আনিসুল হক সাহেব থাকতে আমরা এগিয়ে গিয়েছিলাম, এবং বাংলাদেশ ব্যাংকের লোনের মাধ্যমে 4.5% লোনে এগুলোর আনার সমস্ত বন্দোবস্ত হয়েছে। দুই মেয়ররা যখন দায়িত্ব পেলেন, তারা কিন্তু তাদের অর্থনৈতিক লাভ অলাভ এবং এই যে কুচক্রী মহল, মাফিয়া চক্র, আপনি বারবার যেটা বলছেন, সেই মাফিয়া চক্রের মদদে বা তাদের কাছে জিম্মি হয়ে যাওয়ার কারণে আমরা সেখান থেকে সরে আসতে দেখলাম বছরকে বছর। তার মানে মাফিয়া চক্রের হাত থেকে যতক্ষণ আপনি এই সেক্টরকে অবমুক্ত করতে না পারবেন, এটা থেকে মুক্ত নেই আমরা বুঝেছি। ফলে আমরা আমাদের টকশো করেই গেছি, আলোচনা করেই গেছি, এবং বুয়েটের মতো রিসার্চ কন্টিনিউয়াসলি বারবার করে দেখানোর চেষ্টা করেছে যাত্রী কল্যাণ সমিতির মতো করে, যে ভোগান্তির মাত্রা বেড়েই চলেছে। নতুন সরকার আসলেন, তারা, আমরা প্রত্যাশা করেছিলাম, কারণ এটা বিপ্লবের মধ্যে দিয়ে আসা সরকার, তার মানে তারা দৃঢ়তা প্রদর্শন করবেন, যেটা ন্যায্যতা, যেটা সকলের অন্তর্ভুক্তিতা, যেটা বৈষম্যকে দূর করার জন্য, সেখানে কোনো ছাড় হবে না। তো তাই কি আমরা দেখলাম? আমরা ক্রমাগত এই বিআরটির মতো দুর্বৃত্তায়িত সংস্থাগুলো সরকারকে মাথা নত করার জন্য প্রক্রিয়া চালু করলেন। এবং আজকের ঘটনা, আশিক ভাই, পরিষ্কার ভাষায় সরকারকে আরেকবার পর্যদস্ত করার একটি নাটক, এবং এই নাটকটা বিআরটিএ ইচ্ছাকৃত ভাবে করেছে। একই রকম ভাবে আগের বারও এই অবৈধ যান, আপনি যখন রিক্সার মধ্যে মোটর লাগান তখন সেটা অবৈধ যান। আপনি রিসার্চ যিনি যারা করেন, বুয়েটের প্রফেসর সাহেব আছেন, জিজ্ঞেস করলে জানবেন এটি কতটা বিপজ্জনক। সেই যান চালানোর জন্য অনুমতি দিতেই হবে বলে ওই যে জিম্মি চক্রের সেই অতীতের খেলা। জিম্মি চক্র না, কারণ চালাতে দিলে তো কারো না কারো পকেটে পয়সা যাচ্ছে, ওই পকেটে, তার মানে পকেটের পয়সা পার্টি না, এখনো মরে যায় নাই, সরে যায় নাই। দে আর দ্য অলিগার্কিক। এরা হাজার কোটি টাকা প্রতি বছর এখান থেকে নেয় এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকারকে একটা অরাজক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। আপনি কল্পনা করে দেখেন যে আজকে সিএনজি মিটারে যাব না, সেটা আদায় করে নেওয়ার মতো অবস্থায় চলে গেল। তার মানে আমরা সকলে মিলে একটা অলিগার্কিকের পরিবর্তে দুর্বৃত্তায়িত এক ধরনের সমাজ তৈরির প্রক্রিয়ার মধ্যে এখন যেন চলে গেলাম। তার মানে একসময় অলিগার্কিকরা আমাদের শোষণ করেছে, এখন দুর্বৃত্তরা আমাদের শোষণ করবে। এটি তো সমাজে কাম্য হতে পারে না। তার মানে সরকার পর্যুদস্ত হচ্ছে এই সমস্ত সংস্থাগুলো, যেটা মোজাম্মেল সাহেব একটুখানি আমাদের বুঝিয়ে বলেন, অথবা আমাদের সালেউদ্দিন সাহেব, যে ওই যে সেক্রেটারির পরে এর ভিতরে যে বসে থাকা ওই নস্বাত করার জন্য যে একজন দুর্বৃত্তায়িত আস্তানা, সেই বল্লার চাকে আঘাত করা যায়নি। এবং আমি পরিষ্কার ভাষায় বলছি, সড়ক ও জনপদে এখন পর্যন্ত সিগন্যালিং সিস্টেম না করা, জবাবদিহিতামূলক আচরণের মাধ্যমে বিআরটিএ কে গুছানো এবং অলিগার্কিদের হাত থেকে বেরিয়ে এটি একটি সাংবিধানিক অধিকার হিসেবে স্বাস্থ্য শিক্ষার মতো কেন বিআরটিসি কে শক্তিশালী করে আমরা বিআরটিসি এর মাধ্যমে এটা করবো না, সেই প্রশ্ন তোলা দরকার। এবং এই প্রশ্ন তোলার পাশাপাশি এটা মনে রাখতে হবে,
এটি সারা পৃথিবীতে, ইভেন সিঙ্গাপুরে এটি একটি ভর্তুকি খাত। প্রয়োজন হলে আপনি এখানে সরকার ভর্তুকি দিবে, কিন্তু জনগণের সেবা, জনগণের স্বাচ্ছন্দ্যতা, সেখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না। তাকে যে কোনো জায়গায় যেতে পারবে না, মিটারে যেতে পারবে না, সকল আইন বিধানগুলি দেখাবে, তাদেরকে আমরা পারমিশন দিয়ে দিব। তাহলে জনগণের পক্ষে দাঁড়ালো কে? দাঁড়ালো এই সরকার। অর্থাৎ যেই জনগণ আত্মাহুতি দিয়ে বারবার বলার চেষ্টা করেছে আমি এই দুর্ভেদ্য দুর্বৃত্তায়ন থেকে বেরোতে চাই, যারা রক্ত দিয়ে প্রমাণ করেছে বেরোনোর জন্য আমরা মরিয়া, তাদের পক্ষে কি দাঁড়ালো? আমরা এখনো সেই দুর্বৃত্তদের রাস্তায় গোষ্ঠীবদ্ধভাবে ভাঙচুর এবং রাস্তা অবরোধ করার জন্য সকলের একই প্রয়াস দেখতে পাই। ওই সেখানে তো কোনো ধরনের সচেতন জনতা দাঁড়াচ্ছে না। কেন রাস্তায় রাস্তায় শাহবাগের মোড় বলেন, ওই নয়াপল্টনের মোড় বলেন, ইভেন এখন বিন্টু রোডের মোড় বলেন অথবা আগারগা বলেন, সমস্ত রাস্তায় কথা নেই বার্তা নাই দাঁড়িয়ে যাচ্ছে, সমস্ত শহরকে বিকল করে দিচ্ছে। একটা কথা বলি, আপনাদের এখানে অনেকবার আলোচিত হয়েছে, যানজট, গণপরিবহন না থাকা, সামাজিক সম্পর্ক পিতামাতার সাথে সন্তানের, সন্তানের সাথে অন্যান্য সকলের ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইল ফোনে চলে যাচ্ছে সবাই, কারণ পিতামাতা অতিরিক্ত ৩-৪ ঘন্টা সড়কে কাটাচ্ছেন, সন্তানের সাথে তার সময় কাটানোর সুযোগই হচ্ছে না। এটি ভয়াবহ সামাজিক পরিণতি টেনে আনছে। আমরা জিনিসটাকে যত সাদামাটা করে দেখছি অত সাদামাটা নয়। আমি মনে করি কালকেই এই সরকার যৌথ বাহিনী নামিয়ে এই সমস্ত দুর্বৃত্ত, বিআরটিএ, এই সমস্ত যারা আন্দোলনের নামে অরাজক অবস্থা তৈরি করছে, দৃষ্টান্তমূলক ভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক। এবং ডিটিসিএ যারা কোঅর্ডিনেশনের দায়িত্ব, তাকে পাশ কাটিয়ে কারা এই হলুদ বাস, লাল বাস, গোলাপি বাস নামানোর চেষ্টা করলো, ধীরে 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 জিম্মি করতে করতে এমন অবস্থা তৈরি করেছে, ওরা যা বলবে তাই, আইনে যা তাই তাই হবে। এই অবস্থা আমরা অনেক চেষ্টা করেছি প্রতিরোধ করতে। আজকে কিন্তু লিটমাস টেস্টের মতো ছোট 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 করে তারা আবার নতুন চেহারা নিয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আগামীকাল এই সমস্ত সিদ্ধান্তগুলো পাল্টিয়ে আইনে যা আছে সেটা কার্যকর করার জন্য রাস্তায় দাঁড়ালেই সোজা। ধন্যবাদ আপনাকে।